অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অরুণ কুমার চাকি, খণ্ডকালীন শিক্ষক, অর্থনীতি, সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণী, বিষয় অর্থনীতির দ্বিতীয় পত্র, অধ্যায় সপ্তম, মুদ্রাস্ফীতি। লেকচার 1। এই অধ্যায়ে পাঠ শেষে আমরা মুদ্রাস্ফীতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো, মুদ্রাস্ফীতির কারণ ও নিয়ন্ত্রণের উপায় ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি বিষয় মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করবো। অর্থনীতির সবচেয়ে আলোচিত একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি শব্দ মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি এই বিষয় সম্পর্কে মোটামুটি তোমাদের কিছুটা হলেও ধারণা আছে। আমি বিষয়টিকে আরো সুস্পষ্টভাবে ক্লিয়ার করব। সাধারণত দ্রব্যমূল্য বৃদ্ধিকেই আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি, কিন্তু অর্থনীতিতে সাধারণত দ্রব্যমূল্য বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলে না। মুদ্রাস্ফীতি বলতে এমন এক অবস্থাকে বোঝায় যখন স্বল্পকাল ব্যবধানে উৎপাদন স্থির থেকে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকে এবং এর ফলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং দাম স্তর বেড়ে যায়। দাম স্তর বৃদ্ধির এ প্রবণতাকেই মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে সংজ্ঞাটি বলা হলো, গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে এই সংজ্ঞাটার মধ্যে: অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস এবং দাম স্তর বৃদ্ধি। তাহলে দাম স্তরের সাথে অর্থের ক্রয় ক্ষমতার সম্পর্ক সাধারণত বিপরীতমুখী। কারণ দাম স্তর বাড়লে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য কমে যায়, আর দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বেড়ে যায়। কিভাবে, বিষয়টি আমরা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ধরে নাও যে 100 টাকা দিয়ে 1 কেজি চাউল ক্রয় করা যায়। তাহলে 100 টাকার মূল্য কত? 1 কেজি চাউল। এখন যদি চাউলের দাম বেড়ে 120 টাকা হয়, 120 টাকা কেজি হয়, তাহলে আগে আমি 100 টাকা দিয়ে 1 কেজি চাউল পাইতাম। এখন ওই একই পরিমাণ চাউল, 1 কেজি চাউল আমাকে ক্রয় করতে হচ্ছে কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। তার মানে কি, দাম বেড়ে গেছে, 100 থেকে বেড়ে 120। কি হয়েছে? দাম স্তর বেড়ে গেছে, কিন্তু অর্থের মূল্য কি হয়ে গেছে? কমে গেছে। কারণ দাম বেড়ে গেছে, কিন্তু দাম বাড়ার কারণে আমি আগে 100 টাকাতে 1 কেজি চাউল ক্রয় করতাম, এখন 120 টাকা দিয়ে 1 কেজি চাউল ক্রয় করতে হচ্ছে। তার মানে কি, অর্থের মূল্য কমে গেছে। বিপরীতভাবে যদি দাম কমে যায়, 100 টাকা কমে 80 টাকা হয়, তাহলে কি, আমি আগে 100 টাকা দিয়ে 1 কেজি চাউল ক্রয় করতাম, এখন আমি 80 টাকা দিয়ে 1 কেজি চাউল ক্রয় করতে পারবো। তার মানে কি, অর্থের মূল্য বেড়ে গেছে। আমি 20 টাকা দিয়ে আরো বেশি পরিমাণ চাউল ক্রয় করতে পারবো। তার মানে কি, দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। তাহলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াকেই আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি, অথবা দাম স্তর বৃদ্ধির প্রবণতাকেই আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আরো ভালো করে বোঝার জন্য নিচের সংজ্ঞাটি আমরা খেয়াল করি। সাধারণত দেশে যখন অর্থের যোগান বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ে, সে তুলনায় উৎপাদন না বাড়লে দেশের সার্বিক দাম স্তর বৃদ্ধি পায়। এভাবে দাম স্তর বৃদ্ধিকেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলা হয়। তার মানে কি, একটা দেশে যখন অর্থের যোগান, মানে মানুষের হাতে যখন অর্থের যোগান বেড়ে যাবে, তখন কি হয়? মানুষের দ্রব্য সামগ্রী ক্রয় করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, মানে চাহিদা বেড়ে যায়। তাহলে দ্রব্য সামগ্রী যখন চাহিদা বাড়বে, যদি ওই দেশে উৎপাদন না বাড়ে, তাহলে কি হলো? দেশে মানুষের চাহিদা বেড়ে গেল, কিন্তু সে অনুপাতে উৎপাদন বাড়েনি। তাহলে উৎপাদন না বাড়লে যদি চাহিদা বেড়ে যায়, তাহলে সে দ্রব্যের দাম কি হবে? বেড়ে যাবে। এভাবে দাম স্তর বৃদ্ধিকেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলা হয়। বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে। মুদ্রাস্ফীতি বিষয়টি কি, আমি আবার বলি। মানুষের হাতে যখন অর্থের যোগান বৃদ্ধি পাবে, তখন স্বাভাবিকভাবে মানুষের চাহিদা বেড়ে যাবে। তো মানুষের যখন চাহিদা বেড়ে যায়, কিন্তু বাজারে যদি দ্রব্যের যোগান মানে যোগান যদি পর্যাপ্ত না থাকে, চাহিদার সাথে ব্যালেন্স বা ভারসাম্য না থাকে, তখন কি হবে? অবশ্যই দ্রব্যের দাম বেড়ে যাবে। মানে চাহিদার চেয়ে যোগানের পরিমাণ কম হলে দ্রব্যের দাম বেড়ে, যেটা আমরা জানি। আমরা ফার্স্ট পার্টের ক্লাসে, দ্বিতীয় অধ্যায় ক্লাসে আমরা এগুলো তোমাদেরকে শিখাইছি। তাহলে দেখো, মানুষের হাতে যখন বেশি পরিমাণ অর্থ থাকবে, তখন মানুষের দ্রব্যসমূহ ক্রয়ের ইচ্ছা বেড়ে যাবে, আকাঙ্ক্ষা বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। কিন্তু যদি উৎপাদন না বাড়ে, তখন ওই দ্রব্যের দাম বেড়ে যায়। এভাবে দাম স্তর বৃদ্ধিকেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলা হয়। বিষয়টি তোমাদের আশা করি ক্লিয়ার হচ্ছে। আর একটু বুঝাই। ধরো আমি মাসে 10,000 টাকা বেতন পাই, 10,000 টাকাতে আমি দ্রব্য সেবা ক্রয় করি। এখন
আমি মাসে আমার বেতন বেড়ে 20,000 টাকা হয়ে গেছে। তাহলে আমি আগে 10,000 টাকা দ্রব্য সেবা ক্রয় করতাম, এখন আমি 20,000 টাকা পাই বেতন। তাহলে 20,000 টাকা যখন আমার অর্থের পরিমাণ কি হয়ে গেছে, আমার হাতে অর্থের যোগান বেড়ে গেছে। তো অর্থ যোগান বাড়ার কারণে আমার চাহিদা কি হবে, বেড়ে যাবে। কিন্তু চাহিদা বাড়ছে কিন্তু সে উৎপাদন বাড়েনি, তাহলে কি হবে, দ্রব্যের দাম বেড়ে যাবে। এটা কি সাধারণত আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, মুদ্রাস্ফীতি কি এই বিষয়টি আমরা মোটামুটি বুঝতে পারলাম, যে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়াকেই, মানে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকেই আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে মুদ্রাস্ফীতির সংজ্ঞা প্রদান করেন, যা নিম্নরূপ। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়। আমি একটু আগেই অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় বিষয় নিয়ে আলোচনা করলাম। তার মানে কি, মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়। মানে অর্থের মূল্য হ্রাস পাওয়া মানে কি, দাম স্তর বেড়ে যাওয়া। এর বিপরীত প্রক্রিয়াটা কি, দাম স্তর বেড়ে যাওয়া। অর্থের মূল্য হ্রাস পাওয়া আর দাম স্তর বৃদ্ধি পাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তারপরে আমরা চলে আসি, অর্থনীতিবিদ কুলবর্ন বলেন মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অত্যধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়। বিষয়টি ভালো করে খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অত্যধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়, তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বেশি পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়। তার মানে কি, এই দুইটা সংজ্ঞা একটু খেয়াল করি। প্রথমটা ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়। অর্থের মূল্য হ্রাস পাইলে আমরা জানি দাম স্তর বেড়ে যায়, আর এই দাম স্তর বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলে। অর্থনীতিবিদ কুলবর্ন বলেন মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অত্যধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়। তার মানে কি, অনেক বেশি পরিমাণ অর্থ যখন অল্প পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হবে, তার মানে বেশি পরিমাণ অর্থ দিয়ে যখন অল্প পরিমাণ দ্রব্য ক্রয় করা যাবে, তখনই সেটাকে মুদ্রাস্ফীতি বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, মুদ্রাস্ফীতি কি বিষয়টি আমরা বুঝতে পারলাম, যে সাধারণত দ্রব্য সামগ্রীর দাম স্তর ক্রমাগত বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলে। তার মানে অর্থের মূল্য হ্রাস পাওয়া, অর্থের যোগান বৃদ্ধি পাওয়া, দাম স্তর বেড়ে যাওয়া, এই শব্দগুলোর সঙ্গে আমরা এখন পরিচিত। তাহলে একটা দেশে, মানে এই মুদ্রাস্ফীতি বিষয়টি সাধারণত সামষ্টিক অর্থনীতির বিষয়। একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাইলে মুদ্রাস্ফীতি হবে না। দেশের সমস্ত দ্রব্যের দাম যখন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তোমরা খেয়াল করে দেখো, আমরা ছোটবেলায় কত অল্প দামে কত দ্রব্য ক্রয় করতাম, দিন বাই ডে আমরা, দিন যত যাচ্ছে দ্রব্যসমূহের দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটাকেই সাধারণত আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তোমরা বাসায় বই দেখবে, তাহলে দেখবে যে আমার এই কথাগুলোর সাথে বইয়ের কথা ওর সাথে মেলাবা, দেখবে যে তোমরা বিষয়টি আরো স্পষ্টভাবে বুঝতে পারছো। আমরা এখন এর চিত্রভিত্তিক বিশ্লেষণ দেখব, মুদ্রাস্ফীতির চিত্রভিত্তিক বিশ্লেষণ। আচ্ছা, তো চিত্রে আমরা খেয়াল করি, ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করা হয়েছে। এস হচ্ছে সামগ্রিক যোগান রেখা, অ্যাগ্রিগেট সাপ্লাই, আর এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। এই সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা রেখা আমি গত অধ্যায়ে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে দাম স্তর। এস সামগ্রিক যোগান, আর এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। তাহলে আমরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা আমাদের মনে আছে, অবশ্যই একটু আগে আলোচনা করলাম, যে উৎপাদন স্থির থেকে যদি একটি দেশে অর্থের যোগান বেড়ে যায়, তাহলে মানুষের কি হবে, দ্রব্য সামগ্রীর চাহিদা বেড়ে যাবে। চাহিদা বেড়ে যাবে কিন্তু উৎপাদন বাড়েনি, সেক্ষেত্রে দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য হ্রাস পাবে। এটাকেই তো আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। আচ্ছা, ওয়াইএফ হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন। পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন কি, আমরা এগুলো অনেক আগে আলোচনা করেছি, প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। তাহলে ওয়াইএফ উৎপাদন স্তরে
ধর সামগ্রিক চাহিদা, প্রাথমিক সামগ্রিক চাহিদা AD1, যা এস রেখাকে ছেদ করেছে কোথায়? D1 বিন্দুতে। কোথায়? D1 বিন্দুতে। এই D1 বিন্দুতে দাম স্তর কত? P1। এখন উৎপাদন না বৃদ্ধি পেয়ে যদি সামগ্রিক চাহিদা বেড়ে যায়, বেড়ে AD2 হয়, তখন বিন্দু কি হচ্ছে? D2। সামগ্রিক চাহিদা বেড়ে যে হচ্ছে AD2 এবং বিন্দু হচ্ছে D2, যা পূর্বের যোগান রেখা AS। তাহলে দেখো AS রেখা কিন্তু লম্ব অক্ষের সমান্তরাল, তার মানে কি উৎপাদন বৃদ্ধি পায়নি, উৎপাদন স্থির আছে, কিন্তু চাহিদার পরিমাণ বেড়ে গেছে। চাহিদার পরিমাণ AD1 থেকে বেড়ে AD2। AD2 যখন, তখন বিন্দু হচ্ছে D2। D2 বিন্দুতে দাম কত? P2। তার মানে দাম স্তর কি হয়েছে? P1 থেকে বেড়ে P2 হয়ে গেছে। তার মানে উৎপাদন স্থির থেকে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, তখন দাম স্তরও বেড়ে যায়। এই দাম স্তর বৃদ্ধিকেই সাধারণত আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ কত? P1, D1, D2, P2 পরিমাণ হচ্ছে মুদ্রাস্ফীতি। কারণ এখানে উৎপাদন বৃদ্ধি পায়নি, কিন্তু চাহিদা বেড়ে গেছে। চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে গেছে। তাহলে এই দাম স্তর বৃদ্ধিকেই আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে আমরা একটু খেয়াল করি, নীল মানে ব্লু কালারের কিছু বিন্দু দেখানো আছে। তাহলে P1, P2, D1, D2 পরিমাণ হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। এটুকু হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। কারণ উৎপাদন এস মানে যোগান রেখা স্থির আছে, কিন্তু চাহিদার পরিমাণ AD1 থেকে বেড়ে AD2 হয়েছে। এর ফলে দাম স্তর P1 থেকে বেড়ে P2, এবং P1, P2, D1, D2 পরিমাণই হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে মুদ্রাস্ফীতি ধারণাটি ব্যাখ্যা করব। আমরা খেয়াল করি, প্রথমে লেখা আছে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রার যোগান বৃদ্ধি। ব্র্যাকেটের ভিতরে লেখা আছে এমএস। এমএসটা হচ্ছে মানি সাপ্লাই, মানে মুদ্রার যোগান। মুদ্রার যোগান একটা আপার অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, দেখো। তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রার যোগান বৃদ্ধি, তার মানে কি, যদি অর্থের যোগান বেড়ে যায় বা মুদ্রার যোগান বৃদ্ধি পায়, তাহলে তার পরবর্তী স্টেপটা খেয়াল করি, দেশের দ্রব্য সেবার দাম স্তর বৃদ্ধি। এটাও আপার অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, পিজিএস মানে প্রাইস গুডস। তার মানে কি, দ্রব্য সেবার দাম স্তর বৃদ্ধি। তার মানে অর্থ যোগান বেড়ে গেলে দাম স্তর কি হবে? বেড়ে যাবে। মানে আমার হাতে যদি বেশি পরিমাণ অর্থ থাকে, আমার চাহিদা বেড়ে যাবে। চাহিদা বাড়লে দ্রব্য সেবার দাম স্তর বেড়ে যায়। দাম স্তর বাড়লে কি হয়? পরবর্তী স্টেপটা খেয়াল করো, মুদ্রার মূল্য হ্রাস পায়। ভিএম, ভ্যালু অফ মানি, মানে মুদ্রার মূল্য হ্রাস পায়। এটা কি ডাউন অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, খেয়াল করে দেখো। তার মানে কি, অর্থের যোগান বৃদ্ধি পাইলো প্রথম, অর্থের যোগান বৃদ্ধি পাওয়ার কারণে দ্রব্য সেবার দাম স্তর বৃদ্ধি পাবে। দাম স্তর বৃদ্ধি পেলে কি হয়? মুদ্রার মূল্য হ্রাস পায়। আর এর ফলে মুদ্রাস্ফীতির বহিঃপ্রকাশ ঘটে, ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? যে অর্থের যোগান বৃদ্ধির ফলে দেশে দ্রব্য সেবার দাম স্তর বৃদ্ধি পায়। দাম দাম স্তর বৃদ্ধি পাওয়াকেই মুদ্রাস্ফীতি বলে। তাহলে আমরা আবার বলি, বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রার যোগান বৃদ্ধি, এর ফলে কি হবে? অর্থের যোগান বেড়ে গেলে দাম স্তর বেড়ে যাবে। দাম স্তর বাড়লে কি হবে? মুদ্রার মূল্য হ্রাস পাবে। আর মুদ্রার মূল্য হ্রাস পেলেই মুদ্রাস্ফীতির বহিঃপ্রকাশ ঘটবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এবার স্পষ্টভাবে তোমরা মুদ্রাস্ফীতি কি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগকে আমরা নিম্নোক্তভাবে ভাগ করতে পারি। যেমন যেমন স্টার চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি, মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মৃদুগতি সম্পন্ন মুদ্রাস্ফীতি, দ্রুতগতি সম্পন্ন মুদ্রাস্ফীতি, মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, দমিত মুদ্রাস্ফীতি, মুনাফা মুদ্রাস্ফীতি, উন্মুক্ত মুদ্রাস্ফীতি, স্থিতাবস্থায় মুদ্রাস্ফীতি। এছাড়া আরো অনেক মুদ্রাস্ফীতি আছে, আমরা পরে আলোচনা করব। তো এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আলোচিত বা বেশি কার্যকরী মুদ্রাস্ফীতি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো আমরা এখন এই মুদ্রাস্ফীতিগুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথমে চলে আসি আমরা
চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। পণ্য নিয়োগ স্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা যায় তার অনুপাতের চেয়ে যদি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় বৃদ্ধি পায় তাহলে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। তার মানে কি বলছে, সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সামগ্রিক চাহিদা কি, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় বৃদ্ধি পেলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটাকেই আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে থাকি। দুই হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তার মানে এখানে কি বোঝাবে, যে উৎপাদনের উপকরণের খরচ বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, দ্রব্য সেবার যে দাম বৃদ্ধি পায় সেটাকে আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে পারি। যেমন ধরো উৎপাদন করতে কি লাগে, উপকরণ লাগে। এখন যদি উপকরণের দাম বেড়ে যায় তাহলে উৎপাদন ব্যয় কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর উৎপাদন ব্যয় যখন বেড়ে যাবে তখন দ্রব্য সামগ্রীর দাম স্তর কি হবে, বেড়ে যাবে। এর ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। তারপর আমরা চলে আসি ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। সরকার অনেক সময় বাজেটের ঘাটতি পূরণের জন্য অধিক মুদ্রা বাজারে চালু করে বা নতুন মুদ্রা ছাপায়। এর ফলে কি হবে, অর্থের যোগান বেড়ে যাবে। আমরা জানি যে অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়ে, দাম স্তর বৃদ্ধিকেই তো আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বুঝতে পারলাম। তারপর আমরা চলে আসি মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে যদি এমন হয় যে শ্রমিকদের মজুরি তাদের উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি হয়, ধরো একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে, ধরে নিলাম 5,000 টাকা মজুরি পায়। এখন সে দৈনিক 8 ঘন্টায় কাজ করে, কিন্তু শক্তিশালী শ্রমিক সংঘের কারণে যদি তার মজুরি 5,000 থেকে বেড়ে 8,000 টাকা বা 10,000 টাকা করা হয়, কিন্তু সে তো উৎপাদন বাড়ায়নি। উৎপাদন আগে যেমন যা করতো এখনো তাই করে, কিন্তু মজুরি 5,000 থেকে বেড়ে 8,000 হয়ে গেছে। তার হাতে অর্থের পরিমাণ কি হয়ে গেছে, বেশি। অর্থের পরিমাণ যখন তার হাতে বেশি থাকবে তার চাহিদা কি হবে, বেড়ে যাবে। চাহিদা বাড়লে কি হবে, দাম স্তর বেড়ে যাবে। আর এই দাম স্তর বৃদ্ধিকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ইন্টারেস্টিং বিষয় কিন্তু। তারপরে হচ্ছে মৃদুগতি সম্পন্ন মুদ্রাস্ফীতি, মাইল্ড ইনফ্লেশন যেটাকে বলা হয়। মৃদুগতি সম্পন্ন মুদ্রাস্ফীতি হচ্ছে যে মুদ্রাস্ফীতি খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়, আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেটাকে আমরা মৃদুগতি সম্পন্ন মুদ্রাস্ফীতি বলি। যেমন একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে প্রথমে তো হাঁটা শেখে না, হামাগুড়ি দিয়ে হাঁটে। যখন হামাগুড়ি অবস্থায় থাকে তখন সেটাকে আমরা মৃদুগতি সম্পন্ন মুদ্রাস্ফীতি বলে থাকি। তারপর চলে আসি দ্রুত গতি সম্পন্ন মুদ্রাস্ফীতি। মূল্যস্তর যদি দ্রুত গতিতে বৃদ্ধি পায় তখন তাকে দ্রুত গতি সম্পন্ন মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন বলা হয়। তাহলে মুদ্রাস্ফীতি যখন খুব দ্রুত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা দ্রুতগতি সম্পন্ন মুদ্রাস্ফীতি বলে থাকি। তারপরে চলে আসি মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সরকার অধিক কাগজি মুদ্রা ছাপানোর কারণে যদি দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে তাকে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। সরকার যদি নতুন মুদ্রা ছাপায় এর ফলে দেশে অর্থের যোগান বেড়ে যাবে, কিন্তু এর ফলে তো দেশে উৎপাদন বৃদ্ধি পায়নি। উৎপাদন বৃদ্ধি পায়নি, অর্থের যোগান বেড়ে গেছে। তার মানে কি হবে, তার ফলে দাম স্তর বেড়ে যাবে। দাম স্তর বাড়াকেই তো আমরা সাধারণত মুদ্রাস্ফীতি বলে থাকি। তারপরে দেওয়া হচ্ছে ঋণ ভিত্তিজনিত মুদ্রাস্ফীতি। ব্যাংক ঋণের অত্যধিক প্রসারের ফলে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তাহলে তাকে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। অতিরিক্ত ব্যাংক ঋণ হলে অর্থের যোগান বেড়ে যাবে মানুষের হাতে, এর ফলে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে এবং এর ফলে দ্রব্যসামগ্রীর দাম স্তর বেড়ে যাবে। এটাকেই সাধারণত আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তারপরে দেওয়া হচ্ছে দমিত মুদ্রাস্ফীতি। যদি সরকার কতিপয় ভোগ্যদ্রব্যের কতিপয় ভোগ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করে অথচ অন্যগুলোর নিয়ন্ত্রণ করে না, তাহলে অন্যগুলোর ক্ষেত্রে যে মুদ্রাস্ফীতি হয় তাকে দমিত মুদ্রাস্ফীতি বলে। তারপর আমরা চলে আসি মুনাফা মুদ্রাস্ফীতি। মুনাফা মুদ্রাস্ফীতি কি, দাম স্তর অন্যান্য ক্ষেত্রে যেমন দাম স্তর বৃদ্ধি পাওয়ারকে আমরা মুদ্রাস্ফীতি বলছি, কিন্তু এখানে মুনাফা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। দাম স্তর স্থির থাকা সত্ত্বেও, মানে এখানে দাম স্তর স্থির থাকবে, দাম স্তর স্থির থেকে যদি উৎপাদন ব্যয় হ্রাস পায়, মানে ধরে নেওয়া হয় একটা দ্রব্যের দাম 10 টাকা, ওই দ্রব্যটি উৎপাদন করতে ব্যয় হয়েছিল 6 টাকা, তাহলে ওই দ্রব্য মুনাফা কত ছিল, 4 টাকা। এখন দ্রব্যের দাম 10 টাকাই আছে, কিন্তু উৎপাদন ব্যয় 6 টাকা থেকে কমে 4 টাকা হয়েছে, তাহলে এখন মুনাফা কত হলো, 6 টাকা। আগে মুনাফা কত ছিল, 4 টাকা। তার মানে কি,
দাম স্তর স্থির থেকেও অনেক বেশি পরিমাণ যখন মুনাফা সৃষ্টি হবে তখন সেটাকে আমরা মুনাফা মুদ্রাস্ফীতি বলতে পারি। তারপরে চলে আসি উন্মুক্ত মুদ্রাস্ফীতি। জনগণের বর্ধিত ব্যয় যখন সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এই অবস্থাকে মুক্ত মুদ্রাস্ফীতি বা ওপেন ইনফ্লেশন বা উন্মুক্ত মুদ্রাস্ফীতি বলে থাকি। এরপরে আমরা চলে আসি স্থিতাবস্থায় মুদ্রাস্ফীতি। অর্থনৈতিক প্রসার ও নিয়োগের ক্ষেত্রে স্থিতাবস্থা বিরাজমান অথচ নিয়মিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তাকে স্থিতাবস্থায় মুদ্রাস্ফীতি বলে, যেটাকে আমরা স্ট্যাগফ্লেশন বলে থাকি। এগুলো অনেক চিত্রভিত্তিক বিশ্লেষণ আছে, আমরা তোমাদের এত কিছু লাগবে না। আশা করি তোমাদের বিস্তারিত আমি আলোচনা করলাম এই অংশটুকু। ভাবছিলাম যে অল্প করে আলোচনা করব না, অনেক ভালোভাবেই বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ঘাটতি, মজুরি, মৃদু দ্রুতগতি, মুনাফা, উন্মুক্ত মুদ্রাস্ফীতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাই। এছাড়া আরো অনেক মুদ্রাস্ফীতি আছে, আওতা ভিত্তিক মুদ্রাস্ফীতি, তারপরে নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, গতিভিত্তিক মুদ্রাস্ফীতি, এগুলো নিয়ে তোমরা বই দেখলে আশা করি এখন বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ আমরা বুঝতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা মুদ্রাস্ফীতির পরিমাপ নিয়ে আলোচনা করব। আসলে এই অধ্যায়টি অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এদের সামষ্টিক অর্থনীতির একটা আলোচ্য বিষয়। তারাও যদি এই ক্লাসটি দেখো তোমরা তার উপকৃত হবে, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। এটা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রেও কাজে লাগবে। তো আমরা নেক্সট ক্লাসে মুদ্রাস্ফীতির পরিমাপ নিয়ে আলোচনা করব। মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি, কিভাবে মুদ্রাস্ফীতি পরিমাপ করতে হয় বা কিভাবে মুদ্রাস্ফীতি বের করতে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।